সুপ্রিয় শিক্ষার্থীরা, উত্তর বাংলা কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি অনার্স তৃতীয় বর্ষে রিসার্চ মেথোডোলজি সাবজেক্ট থেকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে ইন্টারভিউ। আমরা এর আগের ক্লাসে ডাটা কালেকশন মেথডগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ডাটা কালেকশন মেথডের প্রাইমারি মেথডের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এই ইন্টারভিউ মেথড। তো আমি প্রথমেই ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রব, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, উত্তর বাংলা কলেজ। তো আমরা প্রথমে দেখে নেব এই ইন্টারভিউ মেথডটা আসলে কি। সাক্ষাৎকার পদ্ধতি হচ্ছে একটি প্রাচীনতম তথ্য সংগ্রহের পদ্ধতি। সাধারণত যে ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি সংবাদ আদান প্রদানের উদ্দেশ্যে সামনাসামনি অবস্থায় বসে কথোপকথনের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকে তাকেই বলা হয় সাক্ষাৎকার পদ্ধতি। অর্থাৎ এ ধরনের পদ্ধতিতে দুই বা ততোধিক ব্যক্তি পরস্পর পাশাপাশি বসবে এবং কথোপকথনের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করবে। এই ধরনের পদ্ধতিগুলো আমরা বলবো সাক্ষাৎকার পদ্ধতি। এই পদ্ধতির বিশেষ দিক হলো এখানে গবেষক তার তথ্য আদান প্রদান, পরীক্ষকদের গবেষণার বিষয়বস্তু সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকেন এবং যেটা অন্যান্য পদ্ধতিতে কখনো সম্ভব হয়। তাহলে সাক্ষাৎকার পদ্ধতির অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে হচ্ছে গবেষক পরীক্ষকদের গবেষণার বিষয়বস্তু নিয়ে সরাসরি কথা বলতে পারেন, যেগুলো অন্য যেসব তথ্য সংগ্রহের পদ্ধতি রয়েছে সেগুলো কখনোই সম্ভব হয় না। আর অন্যান্য পদ্ধতির তুলনায় এই পদ্ধতির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো এর ফ্লেক্সিবিলিটি বা এর নমনীয়তা, যেটা প্রশ্নমালা কিংবা জরিপ কিংবা হচ্ছে অবজারভেশন মেথডে দেখা যায়। তো সাক্ষাৎকার পদ্ধতির একটি সংজ্ঞা দিয়েছেন অ্যাকর্ডিং টু ইয়ং 1970, interview may be regarded as a systematic method by which a person enters more or less immediately into life of a comparative stranger. এর বাংলা পড়লে দাঁড়ায় সাক্ষাৎকার পদ্ধতিতে গবেষক কিছু প্রশ্নপত্রের মাধ্যমে বা প্রশ্নপত্রের ব্যবহার ছাড়া পরীক্ষার কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে মনোভাব, মতামত, অনুভূতি ইত্যাদি জানতে চান। এটার মাধ্যমে কি করে যে গবেষক হচ্ছে যে কোনো একটা বিষয়ে যখন পরীক্ষার মনোভাব, মতামত এবং হচ্ছে অনুভূতি সম্পর্কে জানতে চান তখন আমরা তাকে বলি হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতি। তো সাক্ষাৎকার পদ্ধতির কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেই বৈশিষ্ট্যগুলো এখন আলোচনা করব। সাক্ষাৎকার পদ্ধতির মূলত পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার ওয়ান, মিউচুয়াল ডায়ালগ। নাম্বার টু, ইন্টারাকশনাল প্রসেস। নাম্বার থ্রি, ফেস টু ফেস ডায়ালগ। নাম্বার ফোর, অবজেক্টিভ। নাম্বার ফাইভ হচ্ছে ডিরেক্ট কনভারসেশন। তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে এখন খুব ভালো করবো যে মিউচুয়াল ডায়ালগটা কি। যখন পারস্পরিক আলোচনার মাধ্যমে বা মৌলিক কথাবার্তা বা আলোকচারিতার উপর নির্ভরশীল হয় তখন সেটাকে বলি আমরা মিউচুয়াল ডায়ালগ। এক্ষেত্রে প্রশ্ন এবং তাদেরকে কি বলা হয়, মৌখিকভাবে উত্তর প্রদানের করতে বলা হয়। এখানে প্রশ্ন করা হয়, সাক্ষাৎকার গ্রহণকারী প্রশ্ন করেন, সাক্ষাৎকার প্রদানকারী উত্তর প্রদান করেন। এই জন্য এই ধরনের পদ্ধতিকে অনেক সময় কি বলা হয়, বাচনিক পদ্ধতিও বলা হয়। নাম্বার টু, ইন্টারাকশনাল প্রসেস বা পারস্পরিক মিথস্ক্রিয়া। এই ধরনের সাক্ষাৎকার পদ্ধতি একটি পারস্পরিক মিথস্ক্রিয়া, যেখানে সাক্ষাৎকার প্রদানকারী এবং গ্রহণকারী উভয়ই পরস্পরের আচরণ, পরিবেশ, প্রশ্নমালার ধরন, ব্যক্তিত্ব ইত্যাদি দ্বারা হচ্ছে কি হয়, প্রভাবিত হয়। নাম্বার থ্রি হচ্ছে ফেস টু ফেস ডায়ালগ। এক্ষেত্রে সাক্ষাৎকার প্রদানকারী ও গ্রহণকারী উভয়ের সামনাসামনি বসা অবস্থায় কথোপকথন করে থাকেন। অনেক সময় দূরে অবস্থান করেন বা টেলিফোনের মাধ্যমেও সাক্ষাৎকার প্রদান করে থাকেন। আমরা জানি যে ফেস টু ফেস কখনো কখনো সম্ভব না হলে যদি ভায়া টেলিফোন কিংবা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক সময় সাক্ষাৎকার নিতে পারি।
নাম্বার 4 হচ্ছে অবজেক্টিভিটি বা অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠতা। সাক্ষাৎকার পদ্ধতি, প্রক্রিয়া, ফলাফল, উপাত্ত বিশ্লেষণ ইত্যাদি সবকিছুই তুলনামূলকভাবে অন্যান্য পদ্ধতি যেমন প্রশ্নমালা পদ্ধতি কিংবা পর্যবেক্ষণ পদ্ধতি ইত্যাদি থেকে বস্তুনিষ্ঠ হয়ে থাকে। অর্থাৎ এখানে কোনো ধরনের বায়াসনেস কাজ করে না। সাক্ষাৎকার পদ্ধতিটা অন্যান্য পদ্ধতির তুলনায় বলা যায় যে শুধু তুলনামূলকভাবে বস্তুনিষ্ঠ। নাম্বার 3 নাম্বার 5 হচ্ছে ডাইরেক্ট কনভারসেশন। সাক্ষাৎকার পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পারীক্ষের সাথে নির্দিষ্ট বিষয় নিয়ে সরাসরি আলাপচারিতা। অর্থাৎ এখানে নির্দিষ্ট একটা বিষয় থাকে এবং বিষয়ের মধ্যে আমরা আলাপচারিতা করি। এখন আমরা দেখব অবজেক্টিভস অফ ইন্টারভিউ। সাক্ষাৎকারের কি হচ্ছে উদ্দেশ্য। তো সাক্ষাৎকারের উদ্দেশ্যগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন এখানে বলা আছে নাম্বার 1, objectively analyze and data obtained through interviewers and reach conclusion। কি করে সাক্ষাৎকারের মাধ্যমে প্রাপ্ত উপাত্তকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করা এবং উপসংহারে পৌঁছানো। তাহলে সাক্ষাৎকারের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে সাক্ষাৎকারের মাধ্যমে উপাত্তকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করা এবং একটা গবেষণার উপসংহারে পৌঁছানোই হচ্ছে সাক্ষাৎকারের অন্যতম বৈশিষ্ট্য। Number 2, through interviews, the researcher observes the experiment from all angles and takes detailed ideas about the research or collects data। এটা করা হয় কি, সাক্ষাৎকারের মাধ্যমে গবেষক পরীক্ষকের সব দিক থেকে পর্যবেক্ষণ করে গবেষণা সম্পর্কে বিস্তারিত ধারণা নেয় এবং উপাত্ত সংগ্রহ করে। Number 3, the researcher want to is understand through interviews which topic affect the experiment and which environment। পরীক্ষকে কোন বিষয়বস্তু কোন কোন পরিবেশে প্রভাবান্বিত করে তা গবেষক সাক্ষাৎকারের মাধ্যমে বুঝতে চান। অর্থাৎ কোন কোন বিষয়বস্তু পরীক্ষকে প্রভাবান্বিত করে তা গবেষক এই সাক্ষাৎকারের মাধ্যমে বুঝতে চেয়ে থাকে। নাম্বার 4 হচ্ছে দ্য রিসার্চার নোটিস দ্য নেচার অফ দ্য continuity of the person by observing the beliefs, values, attitude, etc. of the people। মানুষের বিশ্বাস, মূল্যবোধ, মনোভাব ইত্যাদিকে পর্যবেক্ষণ করে ব্যক্তির ধারাবাহিকতার প্রকৃতি গবেষক খেয়াল করে থাকেন। Number 5, the researcher's job is to create an idea about the overall structure of the individual through interviews। গবেষকের কাজ হলো সাক্ষাৎকারের মাধ্যমে ব্যক্তির সামগ্রিক কাঠামো সম্পর্কে একটি ধারণা দেয়। তাহলে এই যে পাঁচটি বিষয় রয়েছে, এই পাঁচটি বিষয়ে আমরা সাক্ষাৎকারের উদ্দেশ্য হিসেবে পরিগণিত করতে পারি। তো এখন আমরা দেখব যে সাক্ষাৎকার কি কি ফ্যাক্টর এফেক্টিং ইন্টারভিউ, অর্থাৎ সাক্ষাৎকারের প্রভাব বিস্তারকারী উপাদান সহ। সাক্ষাৎকারের ক্ষেত্রে কিছু উপাদান রয়েছে যেগুলো সরাসরি সাক্ষাৎকারের উপর প্রভাব বিস্তার করে। এই ধরনের উপাদান সাক্ষাৎকার দাতারও হতে পারে এবং সাক্ষাৎকার মানে গ্রহণকারীরও হতে পারে। অর্থাৎ সাক্ষাৎকার গ্রহণকারী এবং সাক্ষাৎকার প্রদানকারী উভয়ের ক্ষেত্রে এই ধরনের উপাদানগুলো প্রভাব বিস্তার করতে পারে। এই ধরনের কিছু ফ্যাক্টর রয়েছে, সেগুলো আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন আমরা বলতে পারি পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স বা ব্যক্তিগত বৈশিষ্ট্য বলি, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস বা মনোবৈজ্ঞানিক উপাদান, সাবজেক্ট বা বিষয়বস্তু, বিহেভিয়ারাল ফ্যাক্টর বা আচরণগত উপাদান, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা পরিবেশগত উপাদান। তো ব্যক্তিগত কোন উপাদানগুলো হচ্ছে সাক্ষাৎকার গ্রহণকারী কোন উপাদান, এগুলো সব উপাদানই প্রায় একই ধরনের। তো এগুলো দেখে নিও তোমরা। এখন দেখবো আমরা টাইপস অফ ইন্টারভিউ বা ইন্টারভিউ কত প্রকারের হতে পারে এবং সেগুলো কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন ধরনের ইন্টারভিউ হয়ে থাকে, যেমন হচ্ছে ডায়াগনস্টিক অর স্যাম্পল ইন্টারভিউ, যেটা আমরা বলি পরীক্ষামূলক বা নমুনা সাক্ষাৎকার, ইন্ডিভিজুয়াল অ্যান্ড টেলিফোন ইন্টারভিউ, গ্রুপ ইন্টারভিউ, শর্ট অ্যান্ড লং ইন্টারভিউ, স্ট্রাকচার্ড অর কন্ট্রোল ইন্টারভিউ, নন স্ট্রাকচার অর আনকন্ট্রোলড ইন্টারভিউ, ফোকাসড ইন্টারভিউ, রিপিটিভ ইন্টারভিউ, ইন ডেপথ ইন্টারভিউ। এগুলো সবই হচ্ছে ইন্টারভিউয়ের
ধরন। তো আমরা এই ইন্টারভিউয়ের যে ধরনগুলো রয়েছে সেগুলো আমরা একটু করে ধারাবাহিকভাবে খুব সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমেই আসি আমরা ডায়াগনস্টিক অর স্যাম্পল ইন্টারভিউ। এটা কি বা নমুনা সাক্ষাৎকারটাকে একটু বাংলা করলে দাঁড়ায় নমুনা সাক্ষাৎকার। এই ধরনের সাক্ষাৎকারের মাধ্যমে কোনো গবেষণার সমস্যাকে বিশ্লেষণ করা হয় এবং বিশ্লেষণ করার মাধ্যমে গবেষণা সমস্যার সম্ভাব্য সমাধান পেশ করা হয়। এই জন্য প্রধান গবেষণা শুরু করার পূর্বে অল্প সংখ্যক পরীক্ষণ পাত্র নিয়ে গবেষণা পরিচালনা করা হয়, অর্থাৎ সাক্ষাৎকার পরিচালনা করা হয়। এই জন্য এটাকে প্রাক সাক্ষাৎকার বা নমুনা সাক্ষাৎকারও বলে। নমুনা সাক্ষাৎকারে যে সমস্ত বিষয়াদি উঠে আসে তা বিবেচনা করে পরবর্তী সময়ে পুরো গবেষণা কর্ম পরিচালনা করা হয়। এই জাতীয় সাক্ষাৎকারের সুবিধা হলো গবেষণা শুরু করার পূর্বেই গবেষণা সম্পর্কে একটি সার্বিক ধারণা পাওয়া যায়। অর্থাৎ আমরা যেমন বলি পাইলট টেস্টিং, আমরা কোনো একটি বিষয়ে শুরু করার আগে বা কোনো একটা গবেষণা শুরু করার আগে সেই গবেষণাটা ছোট আকারে করে, বড় বৃহৎ কোনো গবেষণা করার আগে ছোট আকারে কিছু গবেষণা করে নেয়, সেগুলোকে পাইলটিং বলে থাকি। তো এই ধরনের নমুনা সাক্ষাৎকার এরকম, আমি যখন কোনো ব্যক্তি, হয়তো আমরা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিতে যাচ্ছি, এবং সকল মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিতে গেলে কোন ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়গুলো জানার জন্য আমরা লালমনিরহাট জেলার প্রথমে কিছু মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিলাম। তাহলে আমরা এদের সাক্ষাৎকার নিলে আমরা বুঝতে পারবো যে আমরা পরবর্তীতে সারা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের যদি সাক্ষাৎকার নিতে চাই তাহলে কোন ধরনের সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হবে, এবং আমরা এই যে সাক্ষাৎকারের মাধ্যমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটার একটা সামগ্রিক চিত্র আমরা পেয়ে যাব। আচ্ছা, নাম্বার 2, ইন্ডিভিজুয়াল অ্যান্ড টেলিফোন ইন্টারভিউ বা একক ব্যক্তি এবং টেলিফোন সাক্ষাৎকার। যে সাক্ষাৎকারে একজন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করা হয় তাকে একক ব্যক্তি সাক্ষাৎকার বলে। অর্থাৎ এই ধরনের সাক্ষাৎকারে শুধুমাত্র একজন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করা হয় বলে একে আমরা একক সাক্ষাৎকার বলি। এক্ষেত্রে সাধারণত একজন সাক্ষাৎকার গ্রহণকারী এবং একজন সাক্ষাৎকার প্রদানকারী মুখোমুখি অবস্থায় সাক্ষাৎ প্রদান করে এবং গ্রহণ করে থাকেন। এই ধরনের সাক্ষাৎকার পদ্ধতিতে একজন ব্যক্তি, যেমন আমরা ডাক্তারের কাছে যখন যাই তখন ডাক্তার রোগ ডায়াগনোসিস করেন, তখন সাধারণত ডাক্তার এবং পেশেন্ট মুখোমুখি বসে এই ধরনের সাক্ষাৎকারগুলো দিয়ে থাকেন। এই জাতীয় সাক্ষাৎকার ব্যয়বহুল এবং প্রচুর সময়ের প্রয়োজন। এই ধরনের যদি একজন ব্যক্তিকে নিয়ে যদি আমরা সাক্ষাৎকার করতে যাই তাহলে অনেক সময় লাগবে এবং অনেক টাকা পয়সারও প্রয়োজন হবে। তাছাড়া এ ধরনের সাক্ষাৎকারের জন্য বিভিন্ন জায়গায় গবেষককে ভ্রমণ করতে হয় এবং এই ধরনের সাক্ষাৎকার একেবারেই ব্যক্তিকেন্দ্রিক, যেখানে সাক্ষাৎকার গ্রহণকারীকে হয় সাক্ষাৎকার প্রদানকারীর কাছে যেতে হয় অথবা কোনো নির্ধারিত অফিসে বা গবেষণা স্থানে গবেষণা অবস্থান করতে হয়। অর্থাৎ এখানে দেখা যাবে যে সাক্ষাৎকার প্রদানকারী যদি ডাক্তারের কাছে আমরা যাই তাহলে রোগীকে তাই সেই ডাক্তারের কাছে যেতে হয়, অথবা কারো বাড়ি বাড়ি গিয়ে যদি আমি সাক্ষাৎকার গ্রহণ করি তাহলে তাকে বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় যেতে হবে। এছাড়া রয়েছে টেলিফোন সাক্ষাৎকার। গবেষক যখন কোনো সাক্ষাৎকার প্রক্রিয়া টেলিফোনের মাধ্যমে নেন তখন তাকে আমরা বলি টেলিফোন সাক্ষাৎকার। সাধারণত এই প্রক্রিয়ায় একজন ব্যক্তি এবং একাধিক ব্যক্তির সাক্ষাৎকার সহজেই নেওয়া যায়। তবে এক্ষেত্রে গবেষককে খেয়াল রাখতে হবে টেলিফোনের সুবিধা যেন সব পরীক্ষার কাছে সহজলভ্য হয়, অর্থাৎ সহজলভ্য থাকলেও সেগুলো যেন ত্রুটিমুক্ত না থাকে, এক্ষেত্রে ত্রুটিযুক্ত না থাকে। এক্ষেত্রে গবেষক একাধিক সহযোগী নিয়ে টেলিফোন সাক্ষাৎকার পরিচালনা করতে পারেন। যেমন ইদানিং করোনা কালে আমরা বিভিন্ন টেলিভিশন টক শো দেখে থাকি বা ইউটিউব টক শো দেখে থাকি, এখানে বিভিন্ন ব্যক্তি সাক্ষাৎকার দিয়ে থাকে। সেই সাক্ষাৎকারগুলো আমরা টেলিফোনের মাধ্যমে বা ওভার ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। এই ইন্টারনেটে আমরা যা ব্যক্তি এখানে সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেসব ব্যক্তির সাক্ষাৎকার নেব তাদের জন্য অবশ্যই টেলিফোন সুবিধা বা ইন্টারনেট সুবিধা অবশ্যই থাকে এবং সেই সুবিধাগুলো যেন অবশ্যই ত্রুটিমুক্ত হয়। আচ্ছা, এরপর আসি আমরা গ্রুপ ইন্টারভিউ বা দলীয় সাক্ষাৎকার। সাক্ষাৎকার পদ্ধতির যে ক্ষেত্রে গবেষক একাধিক ব্যক্তি নিয়ে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে সাক্ষাৎকার পরিচালনা করেন তাকে দলীয় সাক্ষাৎকার বলে। এক্ষেত্রে গবেষক দলীয় সদস্যদের কিছু সাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন দলে ভাগ করেন। এরপর প্রত্যেক দলের সদস্যের কাছে গবেষণা সমস্যা ব্যাখ্যা করে তাদের কাছে গবেষণা সহায়তা করার জন্য সহযোগিতা
বা সময় চান। এ জাতীয় সাক্ষাৎকারে গবেষক বিভিন্ন ধরনের প্রশ্নপত্র ব্যবহার করেন। গবেষক প্রতি প্রশ্ন ধরে সাক্ষাৎকার গ্রহণ করতে পারেন। আবার কিছু কিছু প্রশ্ন পরীক্ষার মতামত কি তা লিখে রাখতে পারেন। এক্ষেত্রে গবেষক পরীক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন গবেষণা সমস্যা বা প্রশ্ন সম্পর্কে। যদি কোনো অংশগ্রহণকারী কোনো সমস্যা বা প্রশ্ন না বুঝে থাকে, তাহলে গবেষক সেই সমস্যা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। গবেষক একসাথে এক বা একাধিক প্রশ্নকে পরীক্ষকের কাছে যুগপৎভাবে করতে পারেন এবং নিজে পড়ে সময় ও পরিবেশ অনুযায়ী উত্তর দিয়ে তা গবেষকের কাছে ফেরত দিতে পারেন। গবেষক এই জাতীয় সাক্ষাৎকার পরিচালনার জন্য প্রয়োজনে একাধিক সহযোগী গবেষণার জন্য নিতে পারেন। এরপরে আসি আমরা শর্ট অ্যান্ড লং ইন্টারভিউ বা স্বল্প এবং দীর্ঘ সাক্ষাৎকার। গবেষণার সাক্ষাৎকার স্বল্প সময়ের জন্য হতে পারে, আবার দীর্ঘ সময়ের জন্য হতে পারে। গবেষক যে কোনো প্রক্রিয়ার সাক্ষাৎকার গ্রহণ করুক না কেন, যদি সেটা স্বল্প সময়ে ধরে নেন এবং অর্থের যেমন সাশ্রয় হবে, তেমনি পরীক্ষকদের অংশগ্রহণের ক্ষেত্রে যে অনিচ্ছা বা মনোভাব বিরাজ করে তা অনেক সময় দূর হবে। ফলে গবেষণায় নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে। আবার দীর্ঘ সময় ধরে সাক্ষাৎকার গ্রহণ করলে পরীক্ষকের গবেষণার উদ্দেশ্য ভালো করে বুঝিয়ে সাক্ষাৎকার গ্রহণ করা যায়। কিন্তু সমস্যা হলো দীর্ঘসূত্রে যার কারণে অনেক পরীক্ষক গবেষণায় নিয়মিত অংশগ্রহণ করতে নাও পারে। ফলে গবেষণার উদ্দেশ্য মারাত্মকভাবে ব্যাহত হয়। অর্থাৎ যে সাক্ষাৎটা হচ্ছে স্বল্প সময়ে নেওয়া হয় সেটাকে শর্ট টার্ম সাক্ষাৎ ইন্টারভিউ বলে, আর যেটা দীর্ঘ সময় ধরে হয়ে থাকে সেটা লং ইন্টারভিউ বলা হয়ে থাকে। যেমন একটা হরটন স্টাডিজ এর কথা বলা যায় যে এটি 12 বছর ধরে চলেছিল। তো এই ধরনের সাক্ষাৎকার, এই 12 বছর ধরে যদি কোনো সাক্ষাৎকার নেওয়া হয় তাহলে অনেক সময় প্রায় সব পরীক্ষক অংশগ্রহণ নাও করতে পারে এবং এতে আমাদের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। নাম্বার 5 হচ্ছে স্ট্রাকচার্ড বা কন্ট্রোল বা গাইডেড, যাই বলি না কেন, আর ডিরেক্ট ইন্টারভিউ। এই জাতীয় সাক্ষাৎকার পদ্ধতিকে আবার নিয়ন্ত্রিত পথ প্রদর্শক এবং নির্দেশমূলক সাক্ষাৎকার পদ্ধতিও বলে। এই ধরনের সাক্ষাৎকার একটি নির্দিষ্ট সময়সূচি, নির্দিষ্ট নিয়ম মেনে বিধিবদ্ধভাবে পরিচালনা করা হয়। পরীক্ষকদের একটি নির্দিষ্ট প্রশ্নপত্রের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং গবেষণায় যত পরীক্ষক থাকে সবাই একই ধরনের প্রশ্ন থাকে। শব্দ, বাক্য, ধারাবাহিকতা ইত্যাদি অনুযায়ী উপস্থাপন করা হয় এবং সেক্ষেত্রে পরীক্ষকদের উত্তর দিতে বলা হয়। এখানে গবেষককে কোনো বাড়তি প্রশ্ন বা প্রশ্নকে বাদ দেওয়ার কোনোটাই করেন না, কারণ সব প্রশ্ন পূর্ব থেকেই নির্ধারিত থাকে। প্রশ্নগুলো দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মুক্ত প্রশ্ন বা ওপেন এন্ডেড কোশ্চেন এবং কাঠামোবদ্ধ বা স্ট্রাকচার বা ক্লোজ এন্ডেড কোশ্চেন। অর্থাৎ কাঠামোবদ্ধ সাক্ষাৎকার সবার জন্য একই রকম। এখানে কোনো ধরনের প্রশ্ন কাউকে স্কিপ করার কোনো সুযোগ নেই, কারণ প্রশ্নগুলো আগে থেকেই লিপিবদ্ধ থাকে। এই ধরনের সাক্ষাৎকারের প্রশ্নগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ওপেন এন্ডেড আর একটা হচ্ছে ক্লোজ এন্ডেড। এরপর আসি আমরা নন স্ট্রাকচার্ড বা আনকন্ট্রোলড ইন্টারভিউ। অকাঠামোবদ্ধ সাক্ষাৎকার পদ্ধতি অনিয়ন্ত্রিত সাক্ষাৎকার পদ্ধতিও বলা হয়। এক্ষেত্রে গবেষক একাধিক বিষয় নিয়ে পরীক্ষার সঙ্গে মুক্ত আলোচনা করেন অথবা গল্পের আড়ালে বিভিন্ন বিষয় বর্ণনা বা ব্যাখ্যা করেন। এক্ষেত্রে পরীক্ষককে তার জীবনের বিভিন্ন ঘটনা, অনুভূতি, প্রক্রিয়া ইত্যাদিকে বলতে বলা হয় এবং এগুলোর মধ্যে কোনটি বেশি পরীক্ষককে প্রভাবিত করেছে তা উল্লেখ করতে বলা হয়। এই জাতীয় সাক্ষাৎকারের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা সময় বা নির্দিষ্ট করা থাকে না, কোনো প্রশ্নও নির্দিষ্ট থাকে না। এটি এক ধরনের বাধাহীন বা মুক্ত আলাপও বলা যায়। গেল অকাঠামোগত সাক্ষাৎকারে হচ্ছে কোনো ধরনের ধরাবাঁধা নিয়ম নাই, এটি কত সময় ধরে চলবে সেটিও বলা নাই। এখানে কোনো ধরনের হচ্ছে প্রশ্ন আগের থেকেই করা হয় না। এটি হচ্ছে একটি পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে একটি সামনে এগিয়ে চলা একটি পদ্ধতি। এরপরে আসি আমরা ফোকাসড ইন্টারভিউ। সাধারণত কাঠামোবদ্ধ এবং অকাঠামোবদ্ধ সাক্ষাৎকার পদ্ধতির দুর্বলতা দূর করার জন্য এই জাতীয় সাক্ষাৎকার পদ্ধতি ব্যবহার করা হয়। এটা অনেকটা আংশিক কাঠামোবদ্ধ সাক্ষাৎকারের মতো। এখানে গবেষক এমন এক পরিস্থিতি বা আচরণ নিয়ে গবেষণা করেন বা পরীক্ষার সাক্ষাৎকার নেন যা সম্পর্কে পরীক্ষার আগে থেকে ধারণা বা অভিজ্ঞতা থাকে।
গবেষক শুধু এই রকম পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ঘটনা সম্পর্কে ব্যক্তির সাক্ষাৎকার নেন এবং এর মাধ্যমে ব্যক্তির আবেগ, সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে ব্যক্তির প্রতিক্রিয়া, মনোভাব ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিয়ে উপাত্ত সংগ্রহ করেন এবং সাক্ষাৎকার পরিচালনা করেন। এর মাধ্যমে গবেষক ব্যক্তির পূর্বের অভিজ্ঞতা এবং বর্তমান সাক্ষাৎকারের পরবর্তী অবস্থার মধ্যে তুলনা করে সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে ব্যক্তির মনোভাব বা অভিজ্ঞতা যাচাই করেন। এভাবে গবেষক কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ব্যক্তির আবেগীয় প্রতিক্রিয়া পরিমাপ করে থাকেন। একটা ধরনের সাক্ষাৎকারকে আমরা বলি ফোকাস ইন্টারভিউ বা কেন্দ্রভূত সাক্ষাৎকার। এরপরে আসি আমরা রিপিটিভ বা পুনরাবৃত্তিমূলক ইন্টারভিউ। রিপিটিভ ইন্টারভিউ সাধারণত কোনো আচরণ এবং আচরণের কোনো বিষয়াদি ধারাবাহিক বিকাশ পর্যবেক্ষণের জন্য যে সাক্ষাৎকার কৌশল ব্যবহার করা হয় তাকে পুনরাবৃত্তিমূলক সাক্ষাৎকার বলে। এই ধরনের সাক্ষাৎকার বারবার কি বলা হয়, আহ, পুনরাবৃত্তি করা হয়। পুনরাবৃত্তির জন্য বলা হয় কোনো আচরণ সময়ের কারণে এবং বিভিন্ন সামাজিক উপাদানের প্রভাবে কারণে পরিবর্তিত হয় কিনা বা হলে কিরূপ হয় তা অনুধাবনের জন্য এই জাতীয় সাক্ষাৎকার পরিচালনা করা হয়। তবে এই জাতীয় সাক্ষাৎকার ব্যয়বহুল এবং অনেক সময়ের প্রয়োজন। তাছাড়া অধিক জনবল, শক্তিমত্তা, ধৈর্য ইত্যাদিও প্রয়োজন হয় সাক্ষাৎকারে। মাঝে মাঝে এই জাতীয় সাক্ষাৎকার পরিচালনার জন্য কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, যারা সাক্ষাৎকার প্রদান করবেন তাদেরও স্থায়ী নিবাসের প্রয়োজন হয়, যাতে সময় ভেদে তারা সঠিক সময়ে সঠিক সাক্ষাৎকার প্রদান করতে পারে। অর্থাৎ এই ধরনের সাক্ষাৎকারগুলোর জন্য সাক্ষাৎকার গ্রহণকারীকে সাক্ষাৎকার যিনি প্রদান করবেন তাদের একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, যাতে সঠিক সময়ে সঠিক সাক্ষাৎকারটি প্রদান করা যায়। এছাড়াও আরো এক ধরনের সাক্ষাৎকার রয়েছে সুগভীর বা ডেপথ ইন্টারভিউ। এই ধরনের সাক্ষাৎকার পদ্ধতি আমরা একটি মুক্ত আলোচনার মাধ্যমে যতটা গভীরতায় গিয়ে সাক্ষাৎকার দাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করা যায় সেটিকে আমরা বলি ডেপথ ইন্টারভিউ। এরপরে আসি আমরা প্রসেস অর পারসেপশন অফ ইন্টারভিউ, যে সাক্ষাৎকারের হচ্ছে প্রসেস গুলো কি এবং এর হচ্ছে পারসেপশন গুলো কি সেগুলো আমরা হচ্ছে প্রসেস অর প্রিপারেশন অফ ইন্টারভিউ এ আমরা যে বিষয়গুলো এখন আলোচনা করবো সেগুলোর মধ্যে রয়েছে এস্টাবলিশিং র্যাপোর্ট, ইনফরমেশন অ্যাবাউট রেকর্ডিং অর রিপেলস, বি প্যাশেন্ট লিচেনার, rational and time answer, stimulating complete response and recall। তো এগুলো বলতে কি বোঝায়, যে হচ্ছে সাক্ষাৎকার এটা বৈজ্ঞানিক সাক্ষাৎকারের জন্য সংবেদন, ধৈর্য, মনোযোগ এবং প্রত্যক্ষণ খুবই প্রয়োজনীয়। তো সেই বিষয়গুলো সাক্ষাৎকার পরিচালনার জন্য গবেষককে কতগুলো প্রক্রিয়া বা প্রস্তুতি নিতে হয়, সেগুলোর মধ্যে হচ্ছে এস্টাবলিশিং র্যাপোর্ট। সরি, আমরা একটা টপিক ওভারল্যাপ করে গেছিলাম। আমরা হচ্ছে প্রথমে দেখে নেব যে প্রসেস অর প্রিপারেশন অফ ইন্টারভিউ বা সাক্ষাৎকারের প্রক্রিয়া এবং প্রস্তুতিগুলো কি কি। তো সাক্ষাৎকারের প্রক্রিয়া এবং প্রস্তুতিগুলোর মধ্যেই রয়েছে কি আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম, যে প্রথমে আমাদেরকে একটু সমস্যাটাকে বুঝতে হবে, যে আমরা কি বিষয়ে আসলে কোন বিষয়টা নিয়ে সাক্ষাৎকার নেব। যখন একজন ব্যক্তির আমি আজকে সাক্ষাৎকার নিতে চাই আর ঢাকা শহরের জলাবদ্ধতা নিয়ে, তো জলাবদ্ধতা নিয়ে সাক্ষাৎকার যদি নিতে চাই তাহলে আমাকে অবশ্যই এই জলাবদ্ধতা নিয়ে জল মানে নগর পরিকল্পনা নিয়ে যারা কাজ করে তাদেরকে নিয়ে আমার হচ্ছে সাক্ষাৎকার নিতে হবে। তো আমাকে প্রথমেই হচ্ছে আমাকে সমস্যাটা নির্ধারণ করতে হবে বা সমস্যাটাকে বুঝতে হবে এবং তারপর আমরা হচ্ছে সেই ব্যক্তিকে ইন্টারভিউ করবো। নাম্বার 2 হচ্ছে ডেভেলপিং অ্যান ইন্টারভিউ গাইড। এক্ষেত্রে হচ্ছে আমাদের সাক্ষাৎকারের কি কি নীতিমালা রয়েছে সেই নীতিমালাগুলো আমরা এখানে হচ্ছে যুক্ত করব।
এই সাক্ষাৎকার পদ্ধতিটা কোন ধরনের হবে, এটা ওপেন এন্ডেড হবে নাকি ক্লোজ এন্ডেড হবে, এটার মধ্যে আমরা কোন ধরনের প্রশ্নগুলো করব, এখানে কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সবগুলোই এই গাইডলাইনের মধ্যে অন্তর্ভুক্ত করব। নাম্বার 3, সিলেকশন এন্ড ইন্টারভিউ কেস। অর্থাৎ গবেষণা নকশার মধ্যেই আমরা জানি সাক্ষাৎকারের বিষয়বস্তু নির্বাচন করে থাকে, তারপরেও আমরা হচ্ছে যে উপযুক্ত প্রাসঙ্গিক বিষয়, এখন এমন একটা বিষয় আলোচনা করলাম যে বিষয়টা কোনো প্রাসঙ্গিকতাই নেই, সে বিষয়টা নিয়ে আলোচনা বা সাক্ষাৎকারের মতো কোনো ফলাফল আসবে না। অবশ্যই আমাদেরকে এমন একটা বিষয়ে সাক্ষাৎকার নিতে হবে যে বিষয়টা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। নাম্বার 4 হচ্ছে ইউজ অফ প্যানেল বা জুরি বোর্ডের ব্যবহার। আমরা জানি যে সাক্ষাৎকার গ্রহণ অনেক সময় অনেক গবেষকের পক্ষে সব বিষয়ে সাক্ষাৎকার গ্রহণ করা সম্ভব হয় না, বা সবার পক্ষে সব কাজ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা একটা বিশেষজ্ঞ প্যানেল তৈরি করব, যে প্যানেলটি বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার নিতে পারে। নাম্বার 5, কালেকশন অফ ইনফরমেশন অ্যাবাউট ইন্টারভিউস। আমরা যাদের সাক্ষাৎকার নেব তাদের আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করব, যেমন হতে পারে তার ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলী কি, তার অভ্যাস কি, তার সামাজিকতা কেমন, তার শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সম্পর্কে আমরা সে তথ্য সংগ্রহ করতে পারি। এছাড়াও রয়েছে প্রেয়ার অ্যাপয়েন্টমেন্ট বা হচ্ছে পূর্বেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ। কোনো একজন ব্যক্তি সাক্ষাৎকার নিতে গেলে বা কোনো হচ্ছে পার্টিসিপেন্টের সাক্ষাৎকার নিতে গেলে অবশ্যই তাকে পূর্ব সময় নির্ধারণ করতে হবে, বা আগেই তার কাছে সাক্ষাৎকারের সময় চেয়ে নিতে হবে, এবং সেই সময় অনুসারে নির্দিষ্ট টাইমেই আমাদেরকে সাক্ষাৎকারটি নিতে হবে। তাহলে এগুলো নিয়ে হচ্ছে প্রসেস অর প্রিপারেশন অফ ইন্টারভিউ। এরপরে আসি আমরা টেকনিক্স অফ ইন্টারভিউ, যে সাক্ষাৎকারের ক্ষেত্রে কি কি হচ্ছে বিষয় হচ্ছে আমাদেরকে টেকনিক বা কৌশল অবলম্বন করতে হবে। নাম্বার 1 হচ্ছে এস্টাবলিশিং র্যাপোর্ট, বা হচ্ছে প্রথমে কি আসে যে সুসম্পর্ক স্থাপন। আমরা জানি যে সাক্ষাৎকার গ্রহণকারী যদি সাক্ষাৎকার প্রদানকারীর সঙ্গে র্যাপোর্ট স্থাপন করতে না পারে তাহলে তিনি সহজে তথ্যগুলো দিতে চাবেন না। যদি সাক্ষাৎকার গ্রহণকারী সাক্ষাৎকার প্রদানকারীর সঙ্গে র্যাপোর্ট স্থাপন মানে সাথে র্যাপোর্ট স্থাপন করতে পারে তাহলে তার তিনি তার বিশ্বাস অর্জন করবেন, তার আস্থা অর্জন করবেন, তার প্রতি বন্ধুত্বপূর্ণ হবেন, তাহলে তাকে সহজেই সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। ফলে হচ্ছে তার সাক্ষাৎকারের উদ্দেশ্যটি সফল হবে। যদি র্যাপোর্ট স্থাপন করা সম্ভব না হয় তাহলে হচ্ছে সাক্ষাৎকার ফলপ্রসূ হবে না। এই জন্য সাক্ষাৎকারের অন্যতম কৌশল হচ্ছে র্যাপোর্ট স্থাপন করা। নাম্বার 2 হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট রেকর্ডিং রিপেন্স, অর্থাৎ প্রতিক্রিয়া রেকর্ড করা সম্পর্ক অবহিত করুন। সাক্ষাৎকার গ্রহণকারী সাক্ষাৎকার প্রদানকারীকে আগেই বলবেন যে আমরা যে এই বিষয়টি নিয়ে গবেষণা করতেছি, এই বিষয়টিতে আপনি যা মতামত দেবেন সেই মতামতটি আপনার পরবর্তীতে গবেষণার জন্য এটি রেকর্ড করা হবে বা লিপিবদ্ধ করা হবে। এটা তাকে আগেই জানিয়ে দেওয়া হবে। আগেই জানিয়ে দিলে তার কথা বলার সুযোগ হবে এবং তিনি সহজেই এটি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। নাম্বার 3 হচ্ছে বি প্যাশেন্ট লিসেনার, অর্থাৎ ধৈর্যশীলভাবে শোনা। গবেষক যখন কোনো ব্যক্তি সাক্ষাৎকার গ্রহণ করবেন তখন অবশ্যই তাকে একজন ভালো শ্রোতা হবে। সাক্ষাৎকারদাতা বা উত্তরদাতা যে বিষয়ে উত্তর দেখ না কেন তাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। কখনোই বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না। যদি বিরক্তি ভাব প্রকাশ করেন তাহলে অনেক সময় তিনি হচ্ছে সঠিক উত্তর দিতে পারবে না। গবেষককে এই বিষয়ে অবশ্যই সংযম ধারণ করতে হবে। যদি তিনি কখনো ভুলভাল উত্তর প্রদান করেন তারপরেও তাকে সংযমের সঙ্গে এই বিষয়টি শুনতে হবে। নাম্বার 4 হচ্ছে রেশনাল অ্যান্ড টাইমলি অ্যান্সার, যৌক্তিক এবং সময় মতো উত্তর প্রদান। গবেষককে সাক্ষাৎকার গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কার্যক্রম, পারস্পরিক লেনদেন, কথোপকথন ইত্যাদি সব ক্ষেত্রে যৌক্তিকতা মেনে চলতে হবে। সাক্ষাৎকারের ক্ষেত্রে সময় মতো উত্তর প্রদান এবং উত্তর সংগ্রহ করবেন। এতে পরীক্ষার মধ্যে এক ধরনের নিয়ম অনুবর্তিতা কাজ করবে এবং পরীক্ষক খেয়াল করবেন গবেষক সবকিছু একটা নিয়মতান্ত্রিক উপায়ে করছেন। ফলে পরীক্ষক আরো আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ হবে। যদি সাক্ষাৎকার গ্রহণকারী এই বিষয়গুলো উত্তর দেওয়া এবং উত্তর নোট করা এগুলো সময় মতো করেন তাহলে সাবজেক্ট এই বিষয়ে আরো বেশি সিনসিয়ার হবে এবং তিনি
সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 5 হচ্ছে স্টিমুলেটিং কমপ্লিট রেসপন্স, পরিপূর্ণ প্রতিক্রিয়ার জন্য উৎসাহিত করা। যখন সাক্ষাৎকার নেওয়া হবে তখন কোনো বিষয়ে হয়তো আংশিক উত্তর প্রদান করতে পারেন, আবার কোনো প্রশ্ন ভালোভাবে নাও বুঝতে পারেন। তখন গবেষককে চেষ্টা করতে হবে যে একটা পরীক্ষ সম্পূর্ণ উত্তর প্রদান করেন এবং ভালোভাবে উত্তর প্রদান করেন। যদি কোনো প্রশ্ন তিনি ভালোভাবে নাও বুঝেন তাহলেও তাকে প্রশ্নটি আবার করে তাকে ভালো করে উত্তর প্রদানের ব্যবস্থা করা। নাম্বার 6 হচ্ছে রিকল বা পুনরাবৃত্তি। পরীক্ষ তার সাক্ষাৎকার প্রদানকালে যদি কোনো তথ্য দিতে ভুলে যান বা উত্তর না দেন তাহলে গবেষকের দায়িত্ব হলো পুনরায় সেই বিষয়টি তার কাছে জানতে চাওয়া, অর্থাৎ এটাকে রিকল বলে। অর্থাৎ কোনো কারণে সাক্ষাৎকার প্রদানকারী হয়তো মনের ভুলে বা ইচ্ছাকৃত ভুলেই কোনো একটি বিষয়ে তথ্য প্রদান করতে চাচ্ছেন না, তখন গবেষকের উচিত হবে তাকে রিকল করা। এরপরে আসি আমরা প্রবিং বা পরখ করা। সাক্ষাৎকার কার্যক্রম চলাকালে গবেষক যদি সাক্ষাৎকার প্রদানকারীর কোনো কথা, মন্তব্য, অনুভূতি ইত্যাদি সম্পর্কে না বুঝে থাকেন তাহলে গবেষক পরীক্ষার কাছ থেকে অত্যন্ত দৃঢ়তার সাথে তা স্পষ্ট করে নিতে পারেন। সাধারণত কি, কেন এসব বিষয়ের মাধ্যমে প্রবিং করা হয়। অর্থাৎ কোনো বিষয়ে আমি সাক্ষাৎকার গ্রহণকারী বুঝলো না সাক্ষাৎকার প্রদানকারীর উত্তর, তখন তিনি তাকে আবারও প্রশ্ন করতে পারেন, এই প্রশ্নের মাধ্যমে উত্তর নিতে পারেন। নাম্বার 8 হচ্ছে এনকারেজমেন্ট অ্যান্ড গাইডিং দ্য ইন্টারভিউ, উৎসাহ প্রদান এবং নির্দেশিকা ব্যবহার। সাক্ষাৎকার গ্রহণকালে পরীক্ষ যদি কোনো কারণে সাক্ষাৎকারের মূল বিষয় থেকে দূরে সরে যায় তাহলে গবেষকের দায়িত্ব হলো সাক্ষাৎকার প্রদানকারীর মনোযোগকে গবেষণায় ফিরিয়ে আনা। এজন্য প্রয়োজনে মাঝে মাঝে উৎসাহ প্রদান করা যেতে পারে। আমাদের সাক্ষাৎকার প্রক্রিয়া সঠিকভাবে চলছে, পরীক্ষ তার মনোভাব, অনুভূতি, আবেগ ইত্যাদি সাবলীলভাবে প্রকাশের জন্য উৎসাহিত করতে পারে। সাধারণত অনেক সময় দেখা যায় যে যে বিষয়টি জানতে চাওয়া হচ্ছে সেই বিষয়টি থেকে দূরে সরে যাচ্ছেন, তখন আমরা তাকে উৎসাহ প্রদান করে আবারও ওই বিষয়ে ফিরে নিয়ে আসতে পারি। নাম্বার 9 হচ্ছে রেকর্ডিং অফ ইন্টারভিউ, সাক্ষাৎকার রেকর্ডিং করা বা রেকর্ড করা। গবেষককে অত্যন্ত সতর্ক, মনোযোগ এবং দক্ষতার সাথে সাক্ষাৎকারের পুরো কথোপকথন রেকর্ডিং করতে হবে, যাতে করে নোট লেখার সময় যদি কোনো তথ্য বাদ পড়ে যায় তা রেকর্ডিং থেকে যেন নেওয়া যায়। এজন্য গবেষককে প্রয়োজনে অন্য কোনো গবেষণা দলের সহযোগিতা নিতে হবে এবং পরীক্ষকে রেকর্ডিং এর বিষয়টি পূর্বেই অভিহিত করতে হবে। গবেষক যখন সাক্ষাৎকারের প্রতিবেদনটি লিখবেন তখন রেকর্ডিং এর সাথে নোটের সংমিশ্রণ প্রতিবেদন প্রস্তুত করে সেটি করে থাকেন। নাম্বার 10 হচ্ছে ক্লোজিং দ্য ইন্টারভিউ বা সাক্ষাৎকারের পরিসমাপ্তি। সাক্ষাৎকারের কোনো সুনির্দিষ্ট সময়সীমা সাধারণত থাকে না, তবে দীর্ঘ সময় ধরে তা চলতেও পারে না। সাধারণত একটা সাক্ষাৎকার তা কখন শেষ হবে তা নির্ভর করে গবেষণা সমস্যা প্রকৃতির উপর। তবে গবেষকের দায়িত্ব গবেষণায় তার প্রয়োজন ও উদ্দেশ্য শেষ হওয়ার সাথে সাথে সাক্ষাৎকার শেষ করে দেওয়া এবং সাক্ষাৎকার প্রদানকারীকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেওয়া। সাধারণত একটা সাক্ষাৎকার কতটুকু সময় ধরে চলবে সেটা যেমন নির্দিষ্ট থাকে না, আবার দীর্ঘ সময়ের কোনো সাক্ষাৎকার পরিচালনা করাটা ঠিক হবে না। তাই কোনো সাক্ষাৎকার যখন আমরা নেব, তখন সেই সাক্ষাৎকারটা নির্ভর করে সাধারণত গবেষণাটা বা সমস্যাটার প্রকৃতি এবং পরিধি কতটুকু তার উপর। আর সাক্ষাৎকার শেষ করার আগে অবশ্যই গবেষককে ধন্যবাদ জানিয়ে বিদায় দিতে হবে। আর সর্বশেষ এডিটিং বা সম্পাদনা করা। এটা সাক্ষাৎকারের সর্বশেষ কৌশল। এখানে শুধু গবেষক ও তার দল জড়িত থাকেন, এখানে সাক্ষাৎকার দাতার কোনো ধরনের কোনো কাজ নেই। এখানে গবেষক এবং তার দল এখানে কাজ করবেন। গবেষকদের দায়িত্ব মাঠ পর্যায় থেকে যে সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে তার মূল্যায়ন করে একটা স্পষ্ট, নির্ভুল এবং যথাযথ প্রতিবেদন তৈরি করা। এর ফলে সাক্ষাৎকার গ্রহণকালে যে সমস্ত ভুল ভ্রান্তি তা দূর করা যায়। তবে এক্ষেত্রে গবেষককে অবশ্যই সব ধরনের পক্ষপাতিত্ব এবং ভ্রান্তি থেকে দূরে থাকতে হবে এবং সাফল্যাঙ্ক ব্যাখ্যার সময় ব্যক্তিগত কোনো আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষাকে প্রশ্রয় দেওয়া যাবে না।
এরপরে আসি আমরা ইন্টারভিউ মেথডের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। তো প্রথমে আমরা সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1 যে সুবিধাটা রয়েছে, ইন্টারভিউয়ার্স অ্যান্ড পার্টিসিপেন্টস usually have face-to-face conversation so that the desired and necessary information can be obtained quickly. কি হয়, সাক্ষাৎকার প্রদানকারী ও গ্রহণকারী মুখোমুখি অবস্থায় সাধারণত কথোপকথন করে থাকেন, ফলে কাঙ্ক্ষিত এবং প্রয়োজনীয় তথ্যগুলো দ্রুত পাওয়া যায়। তা যেহেতু সাক্ষাৎকার পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী এবং প্রদানকারী মুখোমুখি বসে হচ্ছে তথ্য আদান প্রদান করে, তাহলে আমরা যে কাঙ্ক্ষিত তথ্যটা চাই সেই তথ্যটা তাড়াতাড়ি পাবো। Number two, there is a lot of freedom in accessing and answering questions both in interview and interview. তাহলে হচ্ছে কি, সাক্ষাৎকার পদ্ধতির সাক্ষাৎকার প্রদান করা এবং গ্রহণ করা উভয়েই অনেক স্বাধীনতা আছে প্রশ্ন বলা এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে। আমরা যারা সাক্ষাৎকার দেই এবং সাক্ষাৎকার গ্রহণকারী, তাদের প্রশ্ন বলা এবং প্রশ্নের উত্তর নেওয়ার ক্ষেত্রে দুজনেরই অনেকটাই স্বাধীনতা আছে। নাম্বার 3 হচ্ছে, in this way the researcher can understand whether the respondent has answered the question correctly. এই পদ্ধতিতে গবেষক বুঝতে পারেন উত্তরদাতা সঠিকভাবে বুঝে উত্তর দিয়েছেন কিনা। এই পদ্ধতিতে বুঝতেও পারা যায় যে সঠিকভাবে উত্তর দিয়েছে কিনা। আর কিছু যেমন সুবিধা রয়েছে, গবেষক সাক্ষাৎকারের পরিবেশকে তার ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারেন, কিংবা হচ্ছে উত্তরদাতার ভাগ ভঙ্গি আচরণ থেকেও গবেষক অনেক সময় তথ্য পেতে পারেন। কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে সাক্ষাৎকারের। অন্যতম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, the accuracy of the answer obtained in the interview method is low because since the interview is a verbal process and the information is collected through discussion, it is difficult to determine the accuracy of the information obtained. অর্থ কি হচ্ছে, সাক্ষাৎকার পদ্ধতিতে প্রাপ্ত উত্তরের যথার্থতা সাধারণত অতি কম থাকে, কারণ যেহেতু সাক্ষাৎকার একটি বাচনিক প্রক্রিয়া এবং আলাপ আলোচনার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়, তাই প্রাপ্ত তথ্যের যথার্থতা নির্ণয় করা হচ্ছে এক্ষেত্রে কঠিন হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে, the information obtained in the interview method has to be recorded during the interview process, which often hinders the interview process. সাক্ষাৎকার পদ্ধতিতে প্রাপ্ত তথ্যকে সাক্ষাৎকার চলা অবস্থায় লিপিবদ্ধ করতে হয়, ফলে অনেক সময় সাক্ষাৎকার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। যেহেতু সাক্ষাৎকার চলার সময় আমাদের তথ্যগুলো লিপিবদ্ধ করা হয়, অনেক সময় এটা বাধাগ্রস্ত হয়। আবার সময় মতো তথ্য লিখতে না পারলে গবেষক তা ভুলে যেতেও পারে, এটাও আর একটা অসুবিধা। নাম্বার 3 হচ্ছে, the reliability of the information obtained in this method is much lower because an interview cannot be repeated over and over again. এই পদ্ধতিতে প্রাপ্ত তথ্যের নির্ভরযোগ্যতা অনেক কম, কারণ একটা সাক্ষাৎকার বারবার একই প্রক্রিয়ায় পুনরাবৃত্তি করা সম্ভব হয় না। পুনরাবৃত্তি করলেও আমরা অনেক সময় একই ফল পাই না। সাক্ষাৎকার পদ্ধতির কারণে, যেহেতু সাক্ষাৎকার পদ্ধতিতে প্রাপ্ত সাক্ষাৎকারের ফল আমরা বারবার পুনরাবৃত্তি করতে পারি না, আবার অনেক সময় পুনরাবৃত্তি করতে পারলেও একই ধরনের ফলাফল আসে না, যার কারণে এর অনেক রিলায়েবিলিটি অনেকটাই কম থাকে। নাম্বার 4 হচ্ছে, the attitude, mood, culture, habit, etc. of the researcher during the interview can affect the interview. কি করতে পারে, যে সাক্ষাৎকার গ্রহণকালে গবেষকের মনোভাব, মেজাজ, সংস্কৃতি, অভ্যাস ইত্যাদি সাক্ষাৎকারকে প্রভাবান্বিত করতে পারে। নাম্বার 5 হচ্ছে, if multiple interviewers interview the same group or different group, then the internal validity of the interdisciplinary research among the researchers greatly affects them. সাক্ষাৎকার গ্রহণ কি হচ্ছে, একাধিক সাক্ষাৎকার গ্রহণকারী যদি একই দল বা ভিন্ন দলের সাক্ষাৎকার গ্রহণ করে, তাহলে গবেষকের মধ্যকার আন্তঃপার্থক্য গবেষণার অভ্যন্তরীণ যথার্থতাকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। এসবই রয়েছে সাক্ষাৎকারের দুর্বল বা ডিসঅ্যাডভান্টেজ। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে।
আল্লাহ হাফেজ।